আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়, কারণ আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি তা কোনো কাল্পনিক ভৌতিক গল্প নয়। আজ থেকে ঠিক কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত একটা ছোট্ট গ্রামে ঘটে যাওয়া একটা চরম সত্য অথচ হাড়হিম করা ঘটনা। আমরা ভাবি বিজ্ঞান এগিয়ে গেছে, কুসংস্কার মুছে গেছে, কিন্তু ভারতের এমন কিছু প্রত্যন্ত কোণ আজও আছে যেখানে সূর্য ডুবলেই এক আদিম অন্ধকার শক্তির চর্চা শুরু হয়, যাকে আমরা ডাইনি বিদ্যা বা উইচক্রাফট বলি। আজ যে সত্য ঘটনাটা আপনারা শুনবেন, তারপর হয়তো আজ রাতে আপনার ঘরের আলোটা নেভাতেও আপনার ভয় লাগবে। আপনি কি প্রস্তুত এই অন্ধকারের মুখোমুখি হতে? নমস্কার, আমার নাম সায়ন, আর আপনাদের সবাইকে স্বাগত ছায়াগল্পের একদম নতুন ভিডিওতে। গল্পের মূল চরিত্র অনিমেষ, নাম পরিবর্তিত। কলকাতার একটা নামী কলেজের অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্বের ছাত্র। ও ওর ফাইনাল ইয়ারের রিসার্চের জন্য এমন একটা বিষয় খুঁজছিল যা একটু অন্যরকম, যা সচরাচর কেউ ছোঁয়ার সাহস দেখায় না। লাইব্রেরির পুরনো খাতা আর ইন্টারনেটের পাতা ঘাঁটতে ঘাঁটতে ও বেছে নিল ভারতের প্রত্যন্ত অঞ্চলের কুসংস্কার এবং ওকাল্ট প্র্যাকটিস বা ডাইনি প্রথা। খোঁজখবর করতে করতে অনিমেষ জানতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে থাকা একটা গ্রামের কথা। নাম শালবনী। গ্রামটার ইতিহাস বেশ অদ্ভুত আর গা ছমছমে। গত ১০ বছরে ওই গ্রামে অদ্ভুতভূত সব ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই সুস্থ গবাদি পশু মারা যাওয়া, ফসলে হঠাৎ মরক লাগা, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, গ্রামের ছোট ছোট বাচ্চাদের রাতে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়ে যাওয়া। গ্রামবাসীদের বিশ্বাস ছিল এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, গ্রামেরই কোনো এক অশুভ দৃষ্টি বা ডাইনি এই তুকতাক করছে। অনিমেষ এই অন্ধবিশ্বাসের পেছনের মনস্তত্ত্ব বুঝতে শহরের যুক্তিবাদী মন নিয়ে ক্যামেরা আর ডায়েরি নিয়ে পৌঁছে গেল শালবনী গ্রামে। শালবনী গ্রামে যখন অনিমেষ পৌঁছালে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আকাশটা কেমন যেন রক্তাভ, আর গ্রামটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। কোনো হাসির আওয়াজ নেই, কোনো বাচ্চার চিৎকার নেই। চারদিকের মাটির বাড়িগুলোর দরজা যেন একটু বেশিই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করছিল চারপাশকে। গ্রামের প্রধান বা মোড়ল অনিমেষকে থাকার জন্য গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো লজ বা ডাক বাংলোর মতো ঘর দিলেন। ঘরটার ঠিক পেছনেই ছিল ঘন নিবিড় শাল জঙ্গল। মোড়ল অনিমেষকে ঘরটা দেখিয়ে দেওয়ার সময় একটা কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। শহরের বাবু, দিনের বেলা যা ইচ্ছে রিসার্চ করো, কিন্তু মনে রেখো, সূর্য ডোবার পর এই ঘরের জানলা বা দরজা ভুলেও খুলবে না। আর জঙ্গল থেকে যদি কোনো চেনা গলার আওয়াজও পাও, সাড়া দেবে না। এই জঙ্গল রাতে কথা বলে। অনিমেষ তখন মনে মনে হেসেছিল। ও ভেবেছিল এগুলো গ্রামবাসীদের অশিক্ষা আর মন গড়া ভয়। কিন্তু সেই রাতেই ওর সেই ভুল ভেঙে গেল। রাত তখন আনুমানিক ১২টা। চারিদিক নিঝুম, ঝিঝি পোকার আওয়াজটাও কেমন যেন আচমকা বন্ধ হয়ে গেছে। অনিমেষ ওর ল্যাপটপে নোটস গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ ওর ঘরের পেছনের জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খস খস, খস খস। অনিমেষ ল্যাপটপ থেকে চোখ তুলে জানলার দিকে তাকাল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ও ভাবল হয়তো কোনো বুনো জানোয়ার হবে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই শব্দটা বদলে গেল। এবার আর পাতার শব্দ নয়, একটা কান্নার আওয়াজ। একটা ছোট্ট বাচ্চার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ, যা জঙ্গল থেকে ভেসে আসছিল। মনে হচ্ছিল কোনো শিশু যেন ভীষণ কষ্টে আছে। মোড়লের বারণ সত্ত্বেও অনিমেষের ভেতরের কৌতূহল ও বিজ্ঞানী মন জেগে উঠল। ও ভাবল কোনো বাচ্চা কি সত্যিই বিপদে পড়েছে। ও নিজের টর্চটা নিয়ে জানলার কাছে গেল। জানলার কাজটা সামান্য সরাতেই একটা তীব্র পচা মাংসের গন্ধ ওর নাকে এলো, যেন বহুদিনের পুরনো কোনো মরা পড়ছে। আর টর্চের আলোটা যখন ও কাঁপা হাতে জঙ্গলের গাছের ফাঁকে ফেলল, ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। আলোর বৃত্তে ও দেখতে পেল একটা অবয়ব, একজন মহিলা, কিন্তু তার বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। সে চার পায়ে ভর দিয়ে মাটির উপর বসে আছে, আর তার মাথাটা অদ্ভুতভাবে পিছনের দিকে ঘোরানো।
টর্চের আলোটা পড়তেই সেই ছায়া শরীরই তীব্র গতিতে জঙ্গলের আরও গভীরে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে যে শব্দটা করেছিল তা কোনো মানুষের গলা নয়, একটা কর্কশ পৈশাচিক হিস হিসানি শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে অনিমেষ জানলা বন্ধ করে দিল। সারা রাত আর ওর চোখে পাতা এক হল না। সকালে উঠেই ও মনস্থির করল এই রহস্যের শেষ ও দেখেই ছাড়বে। পরের দিন সকালে অনিমেষ গ্রামে গিয়ে খোঁজ খবর শুরু করল। ও জানতে পারল গ্রামের মানুষ যাকে সবচেয়ে বেশি ভয় পায় সে হল গ্রামের এক কোনায় একা থাকা এক বৃদ্ধা, নাম ফুলমণি বুড়ি। গ্রামবাসীদের দাবি ফুলমণি ডাইনিবিদ্যা বা ডাহিন বিদ্যার সাধনা করে। তার ওপর নাকি কোনো এক অতৃপ্ত আত্মার ভর আছে। যে বাচ্চারাই নিখোঁজ হয়েছে তাদের শেষবার ফুলমণির বাড়ির আশেপাশেই দেখা গিয়েছিল। অনিমেষ কুসংস্কারের পর্দা ফাঁস করতে সোজা চলে গেল ফুলমণির ভাঙা কুঁড়ে ঘরে। ফুলমণি তখন উঠোনে বসে মারণ কোনো জড়িবুটি বা কিছু একটা পিষছিল। অনিমেষকে দেখে সে একটুও অবাক হল না, বরং তার সেই কোটরে ঢুকে যাওয়া দুটো চোখের মণি দিয়ে অনিমেষের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শীতল হাসি হাসল। অনিমেষ যখন নিজেকে সামলে তাকে ডাইনি প্রথার ব্যাপারে জিজ্ঞেস করল, ফুলমণি খসখসে শুকনো গলায় বলল, বাবু, তোমরা শহরের মানুষ, চোখ দিয়ে যা দেখ তাকেই সত্যি ভাবো। যা দেখতে পাও না তা যে নেই তেমন তো নয়। এই জঙ্গলের একটা খিদে আছে, সেই খিদের মুখে আমাদের মতো মানুষদের বসিয়ে দেওয়া হয়। ফুলমণির কথার গূঢ় অর্থ অনিমেষ সেদিন বুঝতে পারেনি, কিন্তু সে লক্ষ্য করল ফুলমণির ঘরের এক কোণায় মাটির নিচে পুজো করার মতো কিছু কালো সিঁদুর, ভাঙা কাচের চুড়ি আর পুতুদের মতো কিছু জিনিস পড়ে আছে, যা অবিকল উইচক্রাফট বা ব্ল্যাক ম্যাজিকের মতো। অনিমেষের মনে হচ্ছিল সে কোনো এক গভীর চোরাবালিতে জড়িয়ে পড়ছে, কিন্তু আসল আতঙ্ক তখনও বাকি ছিল। অমাবস্যার রাত এগিয়ে আসছিল, আর শালবনী গ্রামের ওপর ঘনিয়ে আসছিল এক আদিম অন্ধকার শালবনী গ্রামে। অনিমেষের কাটানো ওটা ছিল ৩ নম্বর দিন, আর কাকতালীয় বা রহস্যজনকভাবে সেদিনই ছিল অমাবস্যা। সকাল থেকেই গ্রামের বাতাস কেমন যেন ভারী হয়েছিল। দুপুরের পর থেকেই গ্রামের মানুষ নিজেদের ঘরের দরজা ভেতর থেকে খিল তুলতে শুরু করে দিয়েছিল। সূর্য ডোবার আগেই পুরো শালবনী গ্রাম যেন একটা ভুতুরে খাঁচায় পরিণত হল। অনিমেষও ওর ডাকবাংলোর ঘরে নিজেকে বন্ধ করে নিয়েছিল। দিনের বেলার ফুলমণির সেই কথাগুলো ওর মাথায় ঘুরছিল। এই জঙ্গলের একটা খিদে আছে। রাত যত বাড়ছিল ঘরের ভেতরের ঠান্ডাটা যেন তত অস্বাভাবিকভাবে বাড়ছিল। রাত তখন আনুমানিক ১টা। হঠাৎ পুরো গ্রামের বিদ্যুৎ চলে গেল। ল্যাপটপের স্ক্রিনের আলোটাও দপ করে নিভে গেল। চারদিক নিরেট নিচ্ছিদ্র অন্ধকার। ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে অনিমেষের ঘরের দরজায় একটা সজোরে ধাক্কা পড়ল। দুম দুম দুম। অনিমেষ চমকে উঠল। বুকের ধরফরানি বেড়ে গেল কয়েক গুণ। ও দরজার কাছে এগিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে বাইরে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু দরজার তলা দিয়ে একটা তরল পদার্থ ঘরের ভেতরে ঢুকে আসছিল। অনিমেষ মেঝের দিকে টর্চ ফেলল। টর্চের আলোয় যা দেখল তাতে ওর পায়ের তলার মাটি সরে গেল। ওটা জল নয়, ওটা ছিল তাজা লাল রক্ত। আর সেই রক্ত থেকে আসছিল সেই চেনা পচা মাংসের গন্ধ। ভয়ে আতঙ্কে অনিমেষের হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই একটা বিকট শব্দে জানলার কাচটা ভেঙে চুরমার হয়ে গেল, আর সেই ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে এলো এক তীব্র হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। অনিমেষ কোনো মতে মেঝে থেকে টর্চটা তুলে যখন জানলার দিকে আলো ফেলল, ও যা দেখল তা দেখার জন্য ও মানসিকভাবে প্রস্তুত ছিল না। ও দেখল ফুলমণি বুড়ি জানলার ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর সাধারণ কোনো বৃদ্ধা নয়। তার চোখ দুটো সম্পূর্ণ কুচকুচে কালো, কোনো সাদা অংশ বা মণি নেই, আর তার হাঁ করা মুখ থেকে অনবরত লালা আর রক্ত ঝরছে। ফুলমণি তার শুকনো লম্বা নখওয়ালা হাতটা জানলা দিয়ে ঘরের ভেতর বাড়িয়ে অনিমেষকে ইশারায় ডাকতে লাগল। অনিমেষ ভয়ে পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। ও চিৎকার করতে চাইল, বাঁচানোর জন্য কাউকে ডাকতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কোনো এক অদৃশ্য অতি প্রাকৃতিক শক্তি ওর চারপাশের বাতাসকে ভারী করে দিচ্ছিল, যেন ওর দম আটকে আসছিল।
ঠিক তখনই অনিমেষের চোখের সামনে এক অসম্ভব দৃশ্য ঘটল। ফুলমণির সেই ছায়া অবয়বটা জাংলা গলে ঘরের ভেতর ঢুকে এলো এবং অভিকর্ষের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরের দেওয়াল বেয়ে তরতর করে সিলিংয়ের দিকে উঠে গেল। সিলিং থেকে সে অনিমেষের দিকে তাকিয়ে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। অনিমেষ যখন ভাবল আজই ওর শেষ রাত, এই অন্ধকার শক্তি আজ তাকে শেষ করে দেবে, তখনই অলৌকিকভাবে দূর থেকে গ্রামের মন্দিরের ঘণ্টার আওয়াজ আর মোড়লদের মশাল নিয়ে আসার চিৎকার ভেসে এলো। অমনি সেই সিলিংয়ে থাকা ছায়াশরীরী জাঙ্গা দিয়ে তীব্র গতিতে জঙ্গলের অন্ধকারে লাফিয়ে উধাও হয়ে গেল। চরম আতঙ্কে অনিমেষের মস্তিষ্ক আর চাপ নিতে পারল না। ও ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রইল। পরের দিন সকালে যখন অনিমেষের জ্ঞান ফেরে, ও নিজেকে মোড়লের বাড়িতে আবিষ্কার করে। ওর শরীর তখন জ্বরে পুড়ছিল। ও এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সমস্ত রিসার্চের খাতা ফেলে রেখে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে মোড়লের মুখেও যে সত্যটা জানতে পারে, তা ওর জীবনের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দেয়। গ্রামবাসীরা ওই অমাবস্যার রাতেই ক্ষোভে আর ভয়ে ফুলমণি বুড়ির কুড়েঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? পুড়ে যাওয়া ছায়ের ভেতরে ফুলমণির কোনো দেহাংশ বা কঙ্কাল পাওয়া যায়নি। বরং গ্রামের মানুষ যখন খুঁজতে বের হয়, তখন জঙ্গল ঘেঁষে থাকা একটা পুরনো বটগাছের ডালে ফুলমণির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে হাড়হিম করা তথ্যটা আসে তার পরের দিন। ফুলমণির পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় ফুলমণি নাকি অনিমেষের ঘরে যাওয়ার অন্তত 2 দিন আগেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, অনিমেষ দ্বিতীয় দিন যার কুড়েঘরে গিয়ে কথা বলেছিল, কিংবা অমাবস্যার রাতে জানলার বাইরে এবং ঘরের সিলিংয়ে যে এসে দাঁড়িয়েছিল, সে আসলে কে ছিল? সে কি ফুলমণি, নাকি ফুলমণির শরীরকে মাধ্যম বা মিডিয়াম করে নেওয়া অন্য কোনো আদিম অন্ধকার অতৃপ্ত শক্তি, যা আজও হয়তো ওই শালবনি জঙ্গলে কোনো নতুন শিকারের আশায় ঘুরে বেড়ায়? অনিমেষ আজ সুস্থ, সে কলকাতায় নিজের স্বাভাবিক জীবন কাটাচ্ছে। কিন্তু আজও অমাবস্যার রাতে সে একা ঘরে ঘুমাতে পারে না। আজও জানলার বাইরে সামান্য খসখস শব্দ কিংবা বাচ্চার কান্নার মতো আওয়াজ হলে তার রক্ত হিম হয়ে যায়, ও ভয়ে কুঁকড়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভারতে কুসংস্কারের নামে অনেক নিরীহ মানুষকে ডাইনি তকমা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। এটা যেমন একটা চরম এবং বাস্তব সামাজিক সত্য, তেমনি এটাও একটা সত্যি যে প্রকৃতির এমন কিছু অন্ধকার আদিম দিক আছে, যার সঠিক ব্যাখ্যা হয়তো আজকের আধুনিক বিজ্ঞানের কাছেও নেই। আপনার কি মনে হয়, শালবনী গ্রামে অনিমেষ যা দেখেছিল তা কি শুধুই ওর একাকিত্ব আর ভয়ের কারণে তৈরি হওয়া মনের ভুল বা হ্যালুসিনেশন, নাকি সত্যিই সেখানে কোনো ডাইনি বিদ্যার আদিম অভিশাপ ছিল? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।